তোমাতেই আসক্ত পর্ব ২৫। ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আদ্রিতার। পিটপিট করে চোখ খুলতেই নিজেকে ব্যালকনিতে আবিষ্কার করে। এই তো রেলিংয়ে মাথা ঠেকিয়েই বসে বসে ঘুমোচ্ছিল। আদ্রিতা যতদূর মনে পড়ছে তার সঙ্গে আবরাত ছিল, গান শোনাচ্ছিল তাকে। গান শুনতে শুনতে কখন জানি চোখ লেগে গেছিল, বুঝতেই পারেনি সে। আদ্রিতা হামি তুলে উঠে দাঁড়ায়, এদিক ওদিক তাকিয়ে আবরারকে খোঁজে। কোথায় গেল সে? আর গেলই যখন আদ্রিতাকে ডেকে তুলল না কেন? হিরোদের মতো কোলে করে খাটে শুইয়ে দিতেও তো পারত। মুখ বাঁকায় আদ্রিতা, চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে ঢোকে। জলদি ফ্রেশ হয়ে নিচে নামে, ব্রেকফাস্ট বানাতে হবে। নিশ্চয়ই মা একা একা কিচেনে রয়েছে। আদ্রিতার ভাবনাই সত্য হলো। আতিয়া বেগম ময়দার ডো বানাচ্ছে। গুড মর্নিং মা। কি যে করিস তুই, এত দেরি করলি কেন? আদ্রিতা সবজি হাতে নিয়ে জবাব দেয়, তোমার ছেলে বার্থডে সারপ্রাইজ দিয়েছিল, তাই দেরি হয়ে গেল। আতিয়া মলিন হাসে, ছেলেটা তাকে ভীষণ ভালোবাসে। তা তোকে যে কাজ দিয়েছিলাম, মা আমি সিদ্ধান্ত নিয়েছি তার সাথে চলে যাব। তোমার ছেলে এখানে থাকবে না, সে নিজেকে বদলাবেও না, যেমন তেমনই থাকবে। একটা হাতি জন্ম দিয়েছ তুমি, সারাক্ষণ শুধু হম্বিতম্বি করবে আর ধমকাবে। এত রাগ কোত্থেকে আসে তার? তুই এবার ভালোবাসা দিয়ে রাগ কমিয়ে দিস। লাজুক হাসে আদ্রিতা, মনে মনে বলে, তোমার হাতি ছেলে রাগ কমাতে গেলে আমাকে চুমু খেয়েই আদমরা করে ফেলবে। বেপরোয়া একটা। শুধুমাত্র আদ্রিতার জন্য বাংলাদেশে আসেনি আবরার, তার পার্সোনাল কাজও ছিল। তাসনিন ফ্যাশন হাউসের একটা শাখা বাংলাদেশে খুলতে চলেছে। আবরারের স্বপ্ন গোটা পৃথিবী চিনবে তাকে, গোটা পৃথিবীতে রাজত্ব করবে সে এবং তার কোম্পানি। তার জন্য জায়গা কিনে ফেলেছে অনেক আগে, সেখানে বিল্ডিংও উঠেছে। আজকেই কাজের সমাপ্তি হবে। আবরার, আমান, আহাদ এবং ইভান সেই বিল্ডিংয়ের সামনে থাকা একটা রেস্টুরেন্টে বসে আছে। সকলের সামনেই কফি রাখা, বাট কেউ হাতে নিচ্ছে না। বাংলাদেশের সবথেকে বড় ব্র্যান্ড যা এই মুহূর্তে মার্কেট দখল করে আছে, সেই ব্র্যান্ডের মালিকও আবরারের সামনে বসে আছে। সে টনির শালা। ইতিমধ্যেই জেনেছে আবরার টনির সঙ্গে ঠিক কী করেছে। তো মিস্টার আবরার তাসনিন, আপনি যা করেছেন তা কি ঠিক করেছেন? আপনি বোধহয় জানেন না, সুইজারল্যান্ডে আবরার কোম্পানিতে আগুন লেগেছে, জ্বলে তাকে কথা শেষ করতে না দিয়ে আবরার বলে ওঠে। দুটো ব্যাপারে আবরার তাসনিন ভীষণ পজিটিভ। 1 আদ্রিতা চৌধুরী, 2 তাসনিন ফ্যাশন হাউস। এই দুটো জায়গায় যারা হাত দেবে বা দেওয়ার চেষ্টা করবে তাদের শেষ করে দেব আমি। লোকটা ভীষণ মজা পেল বোধ হয়। ঠোঁটের কোণে কুটিল হাসি জমিয়ে বলে, ওয়াও তাই, বাট এই দুটো জায়গায় যে হাত দেওয়া হবে। অলরেডি তাসনিন ফ্যাশন হাউস চলছে, এবার আদ্রিতা। বাকিটা শেষ করতে পারে না সে। ছুঁয়ে দেখ, জাস্ট তার দিকে তাকিয়ে দেখ, দুনিয়া দেখার স্বাদ মিটে যাবে। আবরার তাসনিন বড্ড হিংস্র, বাজ পাখির চেয়েও হিংস্র, শুধু তার পাখির ব্যাপারে। শি ইজ মাইন। চলে যায় আবরার। তাকে অনুসরণ করে পেছন পেছন যেতে থাকে 4 বন্ধু। আবরার, জানোয়ারটা আমাদের স্বপ্নের ফ্যাশন হাউস জ্বালিয়ে দিল। সিয়ামের চোখে টলমল করছে পানি, যখন তখন গড়িয়ে পড়বে। আবরার তার কাঁধে হাত রাখে। সুইজারল্যান্ড ব্যাক করব আমরা, মাকে সঙ্গে নিবি? আমানের প্রশ্নের জবাব দেয় না আবরার। নিজের বাইকে উঠে হেলমেট মাথায় পরে নেয়, তারপর চলে যায় নিজ গন্তব্যে। ওরা 4 বন্ধু গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আদ্রিতার বরাবরের ইচ্ছে ছিল স্লিভলেস ব্লাউজের সাথে লাল রঙের পাতলা শাড়ি পরবে। 2 হাত ভর্তি লাল চুড়ি থাকবে, কানে বড় ইয়ারিং, ভারী মেকআপ আর ঠোঁটে লাল টকটকে রঙের লিপস্টিক। রুমখানাও বেশ সাজানো থাকবে, বিভিন্ন রঙের ক্যান্ডেল, তার সাথে তরতাজা গোলাপ
এবং রজনীগন্ধা ফুলের কম্বিনেশনে সাজাবে। আজকে আদ্রিতার স্বপ্ন পূরণের দিন। ঠিক যেভাবে সে সাজাতে চেয়েছে কক্ষ, ঠিক সেইভাবেই সাজিয়ে দিয়েছে সিয়াম, আমান, আহাদ এবং ইভান। এই মুহূর্তে সুন্দর রুমখানা দাঁড়িয়ে আছে আদ্রিতা। রুমের মাঝখানে রয়েছে ছোট টি টেবিল, তার উপরে লাল রঙের কেক, পাশেই চাকু। আবরার আসলে কেক কাটতে বলেছে সিয়াম। রুমে হালকা ভলিউমে গান বাজবে। যদি মনটা চুরি করি, তোমার মন আকাশে উড়ি, তবে দেবে কি ওই পরাণে ঠাঁই? যদি তোমার হাতটা ধরি আর কথার মাথায় পড়ি, তবে কি তুমি হবে কি আমার পুরোটাই? গানখানা বড্ড পছন্দের আদ্রিতার। গানের সঙ্গে ঠোঁট মেলাতে মেলাতে চট করে নিজের মনের মতো করে সেজে নেয় সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই দেখতে থাকে বারংবার, আর মিটিমিটি করে হাসতে থাকে, আর বিড়বিড় করে বলে, আবরার আজকে আমাকে দেখে বলবে, পাখি, ইউ আর লুকিং সো হট, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। তখনই খট করে দরজা খোলার আওয়াজ হয়। আদ্রিতা চমকায়। আবরার আসবে সে জানতো, কিন্তু এখনই আসবে জানতো না, তার জন্যই চমকেছে। কিন্তু আবরারকে দেখে চমকগুলো বেড়ে যায়, কেননা মহারাজা পাঞ্জাবি পরেছে। এই প্রথমবার তাকে পাঞ্জাবিতে দেখল আদ্রিতা। ফর্সা বর্ণে আবরারের গায়ে কালো পাঞ্জাবিটা ফুটে উঠছে, চুলগুলো জেল দিয়ে সেট করা, পাঞ্জাবির হাতা কনুই অবধি গোটানো, ফর্সা হাতের কবজিতে কালো রঙের ওয়াচ ঝুলছে, হাতে একগুচ্ছ লাল গোলাপ। চোখ দুটো আদ্রিতার পানে আবদ্ধ। ধীর পায়ে এগিয়ে আসছে লোকটা। আদ্রিতা দৃষ্টি ফেরায় না, নির্লজ্জের মতো তাকিয়ে থাকে তার মুখপানে। আজকে এত অদ্ভুত সুন্দর লাগছে কেন তাকে, কেন নজর ফেরানো যাচ্ছে না? আবরার আদ্রিতার সামনে এসে দাঁড়ায়, ফুলগুলো তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আদ্রিতা, উইল ইউ বি দ্য মাদার্স অফ মাই চাইল্ড? ধ্যান ভাঙে আদ্রিতার, নড়ে চড়ে কপাল কুঁচকায়। লোকটা তাকে মা হওয়ার প্রপোজাল দিচ্ছে, মানে বাচ্চা চাইছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে ওঠে আদ্রিতার, মাথা নিচু করে হাঁসফাঁস করতে থাকে। তার থেকে জবাব না পেয়ে আবরার পুনরায় বলে, একটা ছোট্ট অ্যানি গিফট করবে আমায়? জানি তোমার বয়স কম, বাট আই নিড আ লিটল প্রিন্সেস। আদ্রিতা শুকনো ঢোক গেলে বলে, আবরার ফুলগুলো ফেলে দিয়ে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে। তারপর ঠোঁটের উপর আঙুল রেখে ফিসফিস করে বলে, ওই, হ্যাঁ, না, আসলে এইসব বলে কিচ্ছু হবে না, আমার বেবি লাগবে মানে লাগবে। আদ্রিতা নিজে ঠোঁটের উপর থেকে আবরারের হাত সরিয়ে দেয় এবং দুই হাতে লম্বা হাতির লম্বা গলা জড়িয়ে বলে, মিস্টার হাতি, আমারও বেবি চাই। ওই, হ্যাঁ, না, আসলে এসবের মানেই হচ্ছে সম্মতি। মেয়ে মানুষের লজ্জা বেশি, বুক ফাটে তো মুখ ফাটে না, বুঝে নিতে হয়। আবরার কপাল কুঁচকে বলে, ইউ মিন টু সে তুমি অলওয়েজ ইন্টিমেট হওয়ার জন্য রেডি থাকো? আদ্রিতা দাঁতের দাঁত চেপে তাকায় আবরারের মুখপানে, ইচ্ছা করে লোকটার দাঁতগুলো ভেঙে দিতে। নির্লজ্জ বেহায়া কোথাকার। আদ্রিতাকে রাগ করতে থেকে আবরার হাত ঘড়িতে সময় দেখে নেয়, তারপর বলে, ওকে, কিছু বলছি না আর। তারপর কোলে তুলে নেয় আদ্রিতাকে, কপালে চুমু খেয়ে বলে, ইউ আর লুকিং সো হট। আদ্রিতা জবাব দেয় না, মুখ লুকোয় আবরারের বুকে। তাকে বিছানায় শুইয়ে দেয় আবরার। লাইট বন্ধ করে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়, সাউন্ড বক্সের গান চেঞ্জ করে। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, কাছে তোমায় দেখে অল্প বেইমানি মন, লিখব তোমার হাতে এ আমি আমার মরণ। এই গানটা চালিয়ে দেয়। তারপর দুজন ডুবে যায় ভালোবাসার অতল গভীরে। অনেক কথা হয় দুজনার, তার মধ্যে মনে দাগ কেটে যায় আবরারের আকুল স্বরে বলা এই কথাগুলো, এখানেই শান্তি মেলে আমার, আমার জান, আমার পাখি, আই লাভ ইউ সো মাচ। সকালটা কারোর জন্য সুন্দর তো কারোর জন্য অসুন্দর।
নতুন সূর্য কারোর জীবন রাঙিয়ে দেয়, আবার কারোর জীবন ধ্বংস করে। দিনে চকচকে আলো কারোর কাছে মিষ্টি লাগে তো কারোর কাছে তেতো। আদ্রিতার সকালটা শুরু হয় এক রাশ ভালো লাগা এবং পূর্ণতা নিয়ে। চোখ খুলতেই হাজারখানা বেলুন এবং গোলাপের সুগন্ধ নাকে লাগে। তার সাথে মিশে আছে সমুখ পারফিউমের ঘ্রাণ। একদম নাকে লাগছে। মনে হচ্ছে আবরার তাসনিম নামক মানুষটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে তাকে। অবশ্যই জড়িয়ে রেখেছে, কেননা আবরারের 60খানা আদ্রিতার গায়ে। প্রিয় পুরুষ, আমার সকালটা রাঙিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বিড়বিড় করে আওড়ায় আদ্রিতা। পরপরই আড়মোড়া ভেঙে উঠে বসে। গোটা কক্ষে নজর বোলায়। না, কোথাও জনাব নেই। অবশ্য থাকার কথা না। আবরার তাসনিম সকালবেলা বিছানায় থাকবে। আদ্রিতা ঘুম থেকে উঠে তার মুখখানা দেখবে। ও মাই গড, এটা তো হাতে চাঁদ পাওয়ার থেকেও বড় ব্যাপার। আদ্রিতা, আদ্রিতা, জলদি আয় মা, কত রান্না করতে হবে, আবরার এক্ষুনি বাসায় ফিরবে। আতিয়া বেগমের কণ্ঠস্বর ভেসে আসছে। বড়ই ব্যস্ত গলা তার। আদ্রিতা আর স্বপ্নে বিভূত থাকে না। চটজলদি বিছানা ছেড়ে নেমে পড়ে। চপ্পল জোড়া পায়ে চাপিয়ে রুম গোছানোর কাজে লেগে পড়ে। ফুলগুলো ব্যাগে ঢুকিয়ে কক্ষের এক কোণে রেখে দেয়। ক্যান্ডেল জ্বালানো জায়গাগুলো মুছে ফেলে দ্রুত। তারপর কালো রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢোকে। আজকে আবরার তাসনিম নামক বেপরোয়া পুরুষের জন্য শাড়ি পরা যাক, দেখি জনাবের কেমন রিয়াকশন হয়। এই তো ভোরবেলা। ফজরের আজানের পরপরই আবরার আতিয়া বেগমের কক্ষে ঢোকে। আতিয়া তখন নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন মুহূর্তে আবরারকে দেখে ভীষণ অবাক হন তিনি। বুদ্ধি হওয়ার পর থেকে আবরার কখনোই তার রুমে আসেনি, তার কাছে তো নয়ই। আবরার আতিয়া বেগমের সামনে গিয়ে দাঁড়ায়। শুকনো ঠোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, তারপর মাথা নিচু করে। আম্মু। আতিয়া বেগমের কলিজা কেঁপে ওঠে। আম্মু ডাকটা একদম কলিজায় গিয়ে লেগেছে। শেষ কবে আম্মু ডেকেছিল আবরার? তার বাবার মৃত্যুর দিকে। মৃত বাবার মুখপানে তাকিয়ে উচ্চস্বরে বলেছিল, আম্মু, তুমি আমার আব্বুকে মেরে ফেলেছ। ব্যাস, তারপর আর কখনো সৌভাগ্য হয়নি এই ডাকখানা শোনার। মাকে এভাবে চুপ থাকতে দেখে আবরার নিজের হাতঘড়ির পানে তাকায়। সময় দেখে পুনরায় বলে, আম্মু, আই এম সরি, তোমায় অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দিও আমায় প্লিজ। আতিয়া বেগম বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে ওঠে। দুই হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে আবরারকে। আবরারের বুকে মাথা রেখে বলে, তুই আমাকে ছেড়ে যাস না আবরার, আমি তোর সাথে থাকতে চাই আব্বা, তোকে দেখেই মরতে চাই, ছেড়ে যাস না বাপ। আবরার মায়ের মাথায় হাত বুলায়, কিন্তু কিছু বলতে পারে না। ছেলে থেকে জবাব না পেয়ে পুনরায় আতিয়া বেগম বলে, আমায় দূরে সরিয়ে দিস না আব্বা, আমি বাঁচব না। এবার আবরার থেমে থেমে বলে, আমি আছি। ছেলের বুকে মাথা রেখে কতক্ষণ কেঁদেছে আতিয়া বেগম জানা নেই। তবে যখনই আবরার আম্মু বলে ডেকে ওঠে তখনই তার হুঁশ ফেরে। আবরারকে ছেড়ে আঁচলে চোখ মুছে নেয়। আবরার একটু হাসার চেষ্টা করে বলে, আম্মু, যাচ্ছি আমি। আচ্ছা যা, জলদি আসবে কিন্তু, আমি তোর পছন্দের সব খাবার রান্না করব আজকে। আবরার মাথা নাড়িয়ে বেরিয়ে যেতে নেয় কক্ষ থেকে। কয়েক পা এগিয়ে আবারও পেছন ফিরে তাকায়। আম্মু, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারি না। আতিয়া বেগম হাসে, আমি জানি সোনা, আসছি, হ্যাঁ আসছি আমি। এবার আর পেছন ফিরে তাকায় না আবরার। বড় বড় পা ফেলে এগিয়ে যায়। যেতে যেতে আতিয়া বেগমের চোখের আড়াল হয়ে যায়, আর দেখা যায় না। দুজন নারী তাদের ভালোবাসার মানুষের জন্য রান্না করছে। মানুষটা একজনই। ইলিশ মাছের লেজ ভর্তা, পাতলা ডাল, করেলা ভাজা, মাংস, গরুর মগজ ভুনা, কলিজা ভুনা, লুচি, পায়েস, পোলাও, সেমাই আর রসমালাই, সবই আবরারের পছন্দের। আতিয়া এবং আদ্রিতার রান্না শেষ হতে হতে 11টা বেজে যায়, কিন্তু এখনও আবরারের আসার নাম নেই। পায়েসের বাটি টেবিলে রেখে আতিয়া বেগম বলে ওঠে, আদ্রিতা, একটা কল করে দেখ তো, এখনও আসছে না কেন? জলদি আসবে বলেছিল। আদ্রিতা মাথা নাড়িয়ে নিজের ফোনখানা হাতে নেয়।
জল্লাদ হাতি লেখা নাম্বারখানায় কল করে, কিন্তু ওপাশ থেকে ভেসে আসে এক নারী কণ্ঠস্বর। সে ভীষণ সুন্দর করে বলছে, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিকে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। আদ্রিতা কপালে ভাঁজ পড়ে। যদিও আজকে প্রথম সে আবরারের নম্বরে কল করলো, কিন্তু বন্ধ কেন বলছে। এবার সিয়ামের নাম্বারে কল করে, ওই একই অবস্থা, এটাও বন্ধ। আদ্রিতা ভয় পায়, বুকের ভেতরটা টিপ টিপ করতে থাকে, মন কু ডাকছে, আবরার চলে যায়নি তো, তাকে ছেড়ে, মাকে ছেড়ে চলে গেল সে। গলা শুকিয়ে আসে আদ্রিতার, হাত পা কাঁপতে শুরু করে, নিজের ভারসাম্য বজায় রাখতে পারছে না, মাথা চক্কর দিয়ে ওঠে, এক্ষুনি বোধহয় পড়ে যাবে। হলোও তাই, অক্ষিপল্লব বন্ধ করে ঠাস করে পড়ে যায়। সামনে টি টেবিল ছিল, সেটার উপরে মাথা পড়ে। অচেতন আদ্রিতা ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, আবরার, আমাকে রেখে যেন না প্লিজ, আমি মরে যাব। আরিফের মুখোমুখি বসে আছে আবরার, দুজনের মাঝখানে একটা টেবিল, সেই টেবিলের ওপরে রয়েছে কিছু পেপার। টনি এবং ইমাকেও এখানে আসতে বলা হয়েছে, এসেছে তারা। মূলত তাদের অপেক্ষায় আবরার বসে আছে, আসলেই কথা শুরু করবে। সিয়াম, আমান, আহাদ, ইভান আবরারের পেছনে দাঁড়িয়ে আছে। তুমি ঠিক করছো না আবরার, ভুল করছো। আবরার একখানা সিগারেট ঠোঁটের ফাঁকে গুজে নিয়ে লাইট করে আগুন জ্বালাতে জ্বালাতে বলল, ইয়েস অ্যান্ড, এবং ভুল আমি বারবার করতে চাই। তখনই টনি এবং ইমা চলে আসে। টনি এগিয়ে এসে আবরারকে কিছু বলতে চায়। আবরার ঠোঁটের ফাঁকে থাকা জ্বলন্ত সিগারেট ঠেসে ধরে টনির কপালে, চিৎকার করে ওঠে সে। ইমা ভয় পেয়ে পিছিয়ে যায়, আরিফকে কাচুমাচু হয়ে বসে থাকতে দেখে। আবরার দাঁতে দাঁত চেপে বলে, রাস্কেল। আবরার তাসনিন যখন কথা বলবে চুপচাপ শুনতে হবে, সাইলেন্ট থাকতে হবে, ক্লিয়ার? টনি অনবরত মাথা নেড়ে সম্মতি জানায়। আবরার ছেড়ে দেয়, গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে টনি। পড়ে যায় ফ্লোরে, তবে আওয়াজ করে না। আবরার নিজের জায়গায় বসে, পেপারের দিকে ইশারা করে বলে, আদ্রিতার সব প্রপার্টি এতিমখানায় দান করে দেওয়া হয়েছে, জাস্ট আপনার একটা সাইন লাগবে। আরিফ কপাল কুঁচকে বলে, আমি সই? বাকিটা বলার আগে আবরার বলে, সালা, তুই সাইন না দিলে আঙুল কেটে কুকুরকে খাওয়াবো আমি। এবার টনির পানে তাকিয়ে বলে, সিয়াম, এই জানোয়ার আমার কোম্পানি জ্বালিয়েছে না, এর টুনটুনি কেটে দে, গোটাটা কাটবি না, বেঁচে থাকে যেন। আমি ভাবছি একটা পানের দোকান দেব। বাদাম খেতে খেতে চার বন্ধু হাঁটছে সরু রাস্তা ধরে। আজকের বিকেলটা সুন্দর, আকাশ সে মেঘ জমেছে, কিন্তু বৃষ্টি আসছে না, ঠান্ডা হাওয়া বইছে। জুরিক নদীর নীল রঙের পানি সেই হাওয়ায় সঙ্গে দুলছে, দেখতে বেশ লাগছে। এমনই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য সিয়াম সবাইকে টেনে নিয়ে হাঁটতে বেরিয়েছে। বাদ যায়নি আবরারও। সে পিঙ্ক রঙের হুডি গায়ে চাপিয়েছে, মাথায় হুডির টুপি এবং হাত দুটো পকেটে পুরে আনমনে হাঁটছে। বাকি চারজন পেছনে। আমান বাদামের খোসা ছাড়িয়ে মুখে পুঁততে পুঁততে বলে, পানের দোকান কেন, গাঁজার দোকান দে। না রে শালা, পান সুইজারল্যান্ডে এ লেভেলে নেই, তো একটা পানের দোকান দিলাম, সুন্দরীদের ডেকে ডেকে ফ্রিতে পান খাওয়ালাম, দু একটা কবিতা আবৃত্তি করে শোনালাম। এতে পানের মতো সুস্বাদু খাবারের প্রমোট করা হয়ে গেল, সাথে আমার কবিতারও শোনানো হলো। আহাদ হতাশ স্বরে বলে, ভাই তুই তোর ভাঙা। বাকিটা শেষ করার আগেই সিয়াম কবিতা আবৃত্তি করতে শুরু করে, ওহে সুন্দরী, খাবেন কি পান, জর্দা দিয়ে বানিয়েছি একটু খানি খান, ভালো না লাগলে দিয়ে যান চুমু, আর ভালো লাগলে চলুন প্রেম করি। ইভান সিয়ামের কাঁধে হাত রেখে বলে, এই কবিতা শুনে মেয়েরা জুতো খুলে পেটাবে তোকে, আর না হলে ওই নদী। বাকিটা শেষ করার আগে দেখতে পায় একটা মেয়ে ধাক্কা খেলো আবরারের সঙ্গে, পড়ে গেল নিচে। আবরার ভু কুচকে
মেয়েটার পানে তাকায়। আমান দৌড়ে আসে, মেয়েটার দিকে হাত বাড়িয়ে বলে, আর ইউ ওকে? মুচকি হাসে মেয়েটা, আমানের হাত ধরে উঠে পড়ে এবং বলে, ইয়েস আই এম ওকে। আবরার তাসনিন, আপনাকে চিনি আমি, নাইস টু মিট ইউ, আমি টিশা। আবরার জবাব না দিয়ে সামনে হাঁটতে থাকে। টিশা অপমানিত হয়, হাসি মাখা মুখখানা মুহূর্তে চুপসে যায়, তাকিয়ে থাকে আবরারের চলে যাওয়া পানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সিয়াম বলে ওঠে, টিশা ম্যাম, আমার বন্ধু আবরার একটু পাগল টাইপের, বাদ দিন ওর কথা, আপনি কোথায় থাকেন? টিশা আঙুল তুলে দেখায়, এই যে জুরিক নদীর ব্রিজ, ওই পাশে যে উঁচু বাড়ি দেখা যাচ্ছে সেখানেই থাকি। ওয়াও, নদীর এই পারে আমাদের বাড়ি, ওই পারে তোমার? আরও কিছু আলাপ চলতে থাকে ওদের মাঝে। আবরার নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়, মাথা হতে টুপি খুলে আসমান পানে তাকায়। কপালের ডান সাইডে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। 3 মাস হবে চুল দাড়ি সেট করে কাটা হয়নি। কেমন অদ্ভুত দেখায় তাকে। আসমান হতে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ে আবরারের গালে, পরপরই আর 1 ফোঁটা। এবার ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করে। ওয়েদার খারাপ ছিল আগে থেকেই, বৃষ্টি তো হওয়ারই ছিল, তবে এই মুহূর্তে বৃষ্টি মন্দ নয়। সিয়ামের গলা শোনা যাচ্ছে, চিৎকার করে ডাক দিচ্ছে, কিন্তু আবরার ফিরে তাকায় না। হাত পেতে 2 ফোঁটা বৃষ্টির পানি হাতে জমায়, পরপরই সেই পানি শূন্যে ফেলে দিয়ে বলে, বৃষ্টি তুমি ছুঁয়ে দিও তাকে, আবরার তাসনিন প্রতি মুহূর্তে অনুভব করে যাকে। বাংলাদেশের ওয়েদার অস্বাভাবিক, কাঠফাটা দুপুরে যান যায় অবস্থা। গাছপালা, নদী নালা সহ মানুষগুলো বোধহয় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আদ্রিতা তার 2 বান্ধবী ঈশা এবং মিলির সাথে ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। বাসা থেকে ভার্সিটির দূরত্ব খুব বেশি নয়, তাই 3 বান্ধবী হেঁটেই যাচ্ছে। মিলি বলছে, বইন, হট নিউজ, আসিফ আদনান আছে না, আমাদের ভার্সিটির সিনিয়র। আদ্রিতার হাতে নাম্বার লিখে দিয়েছিল, সে এখন মন্ত্রী হচ্ছে, 3 তারিখ শপথ গ্রহণ করবে। ভাই, আমার ক্রাশ মন্ত্রী হবে। ঈশা বলে, বালের হট নিউজ, এইসব তো আগেই জানি আমি, 1 মাস যাবৎ আলোচনা চলছে। হট নিউজ আমার থেকে শোন, আবরার তাসনিন ফার্স্ট টাইম বাইক রেসে পার্টিসিপেট করছে। ভাই, তুই বুঝতে পারছিস কি হতে চলেছে? আদ্রিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে, পা জোড়া থেমে যায়। লোকটা বাইক রেসে পার্টিসিপেট করবে মানে কি? যদি অ্যাক্সিডেন্ট করে, ব্যথা পেলে কি হবে? পর মুহূর্তে থেমে যায় আদ্রিতা। সে ব্যথা পেলে তার কি, যা খুশি করুক। যে মানুষটা মাঝপথে আদ্রিতাকে ছেড়ে গিয়েছে, তার কথা ভাবার কোনো মানেই হয় না। ঠিক সেই মুহূর্তে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আদ্রিতার মুখে। কাঠফাটা রৌদ্রে খাঁ খাঁ করা প্রকৃতি হঠাৎই রূপ পরিবর্তন করে ফেলে। আসমানে 1 টুকরো কালো মেঘের দলা দেখা যায়, সেখানেতে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে জমিনে, ব্যাস কয়েক ফোঁটায়। তারপর আবারও আসমান পরিষ্কার, মেঘের দলাখানা উড়ে উড়ে গায়েব হয়ে যায়। আদ্রিতা হাসে, 1 ফোঁটা বৃষ্টির পানি এখনও রয়ে গেছে তার হাতে। বাসায় ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আদ্রিতা। সকালে নাস্তা বানিয়ে ভাত রান্না করে রেখে গিয়েছিল, থালা বাসন অমনিই রয়েছে, সেগুলো ধুয়ে মুছে গোসল করতে হবে। আতিয়া বেগমের শরীর ভালো নেই, কদিন হবে প্রচণ্ড জ্বরে ঘায়েল হয়ে রয়েছে। ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, কিন্তু ওষুধ খেয়ে কাজ হচ্ছে না। আদ্রিতা ভেবেই ফেলেছে আজকের রাতটা দেখবে, না কমলে সকালে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে। হাতের কাজ শেষ করে গোসল সেরে নেয় আদ্রিতা। আতিয়া বেগম এবং তার জন্য খাবার বের করে এগোয় আতিয়া বেগমের কক্ষে। দেখে তিনি বসে বসে বই পড়ছেন। আদ্রিতাকে দেখে মলিন হাসে। আবরার কল করেছিল। আদ্রিতা কথা বলে না, চুপচাপ খাটের ওপর ভাতের থালা নিয়ে বসে। আতিয়া বেগমের থালা এগিয়ে দিয়ে নিজের প্লেট হাতে নেয়। পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে, খুবই পছন্দ আদ্রিতার। মাছ দিয়ে ভাত মেখে মুখে পুড়তে পুড়তে বলে, তুমি রান্না করতে গেলে কেন? আমি করতাম। আজকে জ্বর কমেছে,
শুয়ে থাকতে ভালো লাগে না। আচ্ছা খাও, ভাত ঠান্ডা হয়ে যাবে, সবেই গরম করে এনেছি আমি। আবরারের কল ধরিস না কেন? আদ্রিতা তাকায় আতিয়া বেগমের পানে, চোখে চোখ রেখে জবাব দেয়, তোমার ছেলেকে আমার প্রয়োজন নেই, সে যেন কল না করে। রেগে থাকিস না, ওর কাজের জন্যই চলে গিয়েছে, তাড়াতাড়ি আমাদের নিয়ে যাবে। আদ্রিতা জবাব দেয় না, চুপচাপ খাওয়া শেষ করে এঁঠো থালা বাসন নিয়ে চলে যায়। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে, কষ্ট তারও হয়। আপনার কেন চলে গেল, তাদের একবারও বলে গেল না? এতগুলো দিন ছেলের সঙ্গে থেকে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে, এখন রোজ দেখতে ইচ্ছে করে। বাড়িখানা ফাঁকা ফাঁকা লাগে, ইচ্ছে করে দৌড়ে চলে যেতে আবরারের কাছে। মাঝে মধ্যে মনে হয় আর বাঁচবে না সে, এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ইস, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আর একবার যদি ছেলের মুখখানা দেখতে পেত। রাত 12টা বেজে 5 মিনিট। আদ্রিতা লেখাপড়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখনই ফোনখানা বেজে ওঠে। আরিফ কল করছে। বাবার সাথে কথা বলতে ইচ্ছে করে না, ইদানিং সব সম্পর্কই তুচ্ছ মনে হয়, পালিয়ে বাঁচতে ইচ্ছে করে। আরিফ ইদানিং প্রচুর কল করে আদ্রিতাকে, সকালে বিকেলে রাতে, যেন মেয়ের সাথে কথা না বললে তার ভালো লাগে না। ইমা টনির সাথে সুইজারল্যান্ড চলে গিয়েছে, আর আরিফ তার 2 বাচ্চা নিয়ে বাংলাদেশেই রয়ে গিয়েছে। আবরার তাসনিনের ফ্যাশন হাউসে জব নিয়েছে। কলখানা বাজতে বাজতে কেটে যায়, হাঁফ ছেড়ে বাঁচে আদ্রিতা। যাক, এখন আর ঠোঁটের কোণে মিথ্যা হাসি ঝুলিয়ে কথা বলতে হবে না। বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করতেই পুনরায় কল বেজে ওঠে। আদ্রিতা চোখ বন্ধ রেখেই বালিশের পাশ থেকে ফোনখানা হাতে নেয় এবং রিসিভ করে কানে তোলে। হ্যাঁ বাবা, বলো। ওপাশ থেকে ভেসে আসে অতি পরিচিত ঝাঁঝালো গম্ভীর স্বর, ফাকিং বাপ, হানি ডাকো, ইডিয়েট। আদ্রিতা চমকায়, বুকের ভেতরটা কেঁপে ওঠে, এক লাফে উঠে বসে। পুনরায় আবরার বলে, শয়তানের বাচ্চা, চাপকে কানে তালা ঝুলিয়ে দেব। আমাকে ইগনোর করিস? আদ্রিতা শুকনো ঢোক গিলে, ইচ্ছে করছে লোকটাকে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। স্পিক আপ ননসেন্স, অ্যান্সার মাই কোয়েশ্চেন। আবরার ধমকে বলে ওঠে। আদ্রিতা চমকায়, বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। ইচ্ছা করে সব অভিমান ভুলে চিৎকার করে কেঁদে উঠতে, ইচ্ছা করে বলতে, আবরার কেন চলে গেলেন, কেন আমায় ছেড়ে গেলেন? আমি ভালো নেই, আপনাকে ছাড়া বাঁচতে পারছি না আমি, প্রয়োজনে সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকব, তবুও আপনি আসুন, আমায় নিয়ে যান। হোয়াটস রং উইথ ইউ পাখি, কথা বলছো না কেন? স্পিক আপ জান। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা, লাল রঙের বাটনে প্রেস করে বিচ্ছিন্ন করে দেয় কলখানা এবং সঙ্গে সঙ্গে এরোপ্লেন মোডে দিয়ে রাখে, যাতে পুনরায় কল বেজে না ওঠে। তারপর 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে চায় না সে, নিজেকে ভীষণ স্ট্রং এবং কঠোর দেখানোর চেষ্টা চালায়, কিন্তু দিন শেষে রাতের আঁধারে একাকিত্ব জেঁকে ধরে। কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসে, অনেক অভিমান, অভিযোগ, আক্ষেপ, না পাওয়ার যন্ত্রণা সবই একসাথে জড়ো হয়। শেষ কবে শান্তিতে ঘুমিয়েছিল আদ্রিতার মনে পড়ে না, ঘুম যেন তাকে ছেড়ে পালিয়েছে। হাঁসফাঁস করতে করতে রাতখানা কেটে যায়। তার জীবনটা এমন কেন হলো? কেন সুখ ধরা দিয়েও দিচ্ছে না? যখনই ভাবে এই বুঝি সব দুঃখের অবসান ঘটল, তখনই দ্বিগুণ অসহ্যনীয় দুঃখের হাতছানি দেখা যায়। যখন ভাবে সব ভালো হবে, তখনই সব খারাপ হয়ে যায়। এ কেমন জীবন! ইদানিং একটা গান বড্ড ভালো লাগে আদ্রিতার। খুব বেশি মন খারাপে কানে হেডফোন গুঁজে গানখানা শুনতে থাকে। এ কেমন জীবন আমার কাঁধে, আমি সইতে পাচ্ছি না। বেকার এ মন আবেগে বাঁধি আমি, কইতে পাচ্ছি না। এ কেমন ভালোবাসা সইতে পাচ্ছি না। মায়া, মায়া, মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তোর?
আবরার নিজের হাতে থাকা ফোনখানা শূন্যে ছুঁড়ে ফেলে। মুহূর্তে দেওয়ালে লেগে ভেঙে ৩-৪ খণ্ড হয়ে গেল। তাতেও যেন রাগ কমল না, বরং বেড়ে গেল। ইচ্ছা করছে সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিতে। একটু আগেই বাইক রেসে জিতে এসেছে, আহত হয়েছে কিছুটা, হাত এবং কপালে ক্ষতর চিহ্ন, রক্ত ঝরছে এখনও, চিনচিনে ব্যথা ঘায়েল করছে ক্ষণে ক্ষণে। এই মুহূর্তে হাতে প্রেসার পড়াতে পুনরায় ব্লিডিং হওয়া শুরু করে। চোয়াল শক্ত করে ফেলে আবরার, ব্যথাকে কঠিন স্বরে গালি দেয়, যেন বিশাল বড় শত্রু। তারপর বিছানা হতে নেমে 2 পা এগিয়ে আসে, টেবিল ল্যাম্পখানা ছুঁড়ে ফেলে। সাদা রঙের আলো বড্ড জ্বালাচ্ছিল চোখে লেগে। এবার নজর পড়ে ড্রেসিং টেবিলের ওপর সাজানো পারফিউম, হেয়ার প্রোডাক্ট, মেল ফেসওয়াশ সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসের পানে। মুহূর্তেই সেসবও ফেলে দেয়। শেষ মুহূর্তে ড্রেসিং টেবিলের আয়নায় আঘাত হানে, শক্ত ঘুষিতে মুহূর্তে ভেঙে গুঁড়িয়ে যায় আয়নাখানা। কিছু সংখ্যক কাঁচ আবরারের হাতের উল্টো পিঠে বিঁধে পড়ে, গল গল করে রক্ত ঝরতে শুরু করে। কিন্তু সেই দিকে মনোযোগ নেই আবরারের। ফ্লোরে পড়ে যাওয়া ভাঙা আয়নার টুকরোর পানে তাকে বিড়বিড় করে বলে, অ্যাটিটিউড যখন দেখাবেই তখন 2টো কবর খুঁড়ে রাখিস। হাসপাতালের বেডে পড়ে আছে টনি। পুরোপুরি সুস্থ নয়, তবে এখন একটু হাঁটাচলা করতে পারে। টনির পাশে বসে আছে তার ছেলে টিশান এবং 2 স্ত্রী, ইমা আর শৈলী। ইমাকে শৈলী মেনে নিতে পারেনি, তবে স্বামীর অসুস্থতার জন্য জোর গলায় বেরিয়ে যেতে বলতেও পারেনি। তিনি অপেক্ষায় আছে টনি সুস্থ হয়ে ওঠার। টিশান বাবার হাত ধরে বলে, পাপা তুমি বললে আবরার। বাকিটা শেষ করার আগেই টনি বলে, ধ্বংস করে দে আবরারকে, জানে মারবি না, ওর দুর্বল পয়েন্টগুলোতে অ্যাটাক কর। টিশান মাথা নাড়িয়ে সায় জানায়। আবরারের ধ্বংস সেও দেখতে চায়। আবরার তাসনিন নামটাকে সুইজারল্যান্ডের শহর থেকে চিরতরে মুছে ফেলতে চায় টিশান। আতিয়া বেগমের শরীর মোটামুটি ভালো, একা বাসায় থাকতে ভালো লাগে না তার। সেই জন্যই চৌধুরী হাউসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে পরিবারের সকলের সাথে থাকলে মন এবং শরীর দুটোই ভালো থাকবে। আদ্রিতাকে নিজের সিদ্ধান্ত জানানোর পরে আদ্রিতাও রাজি হয় এবং বলে ভার্সিটি থেকে ফিরে ওই বাড়ির উদ্দেশ্যে বেরোবে। ভার্সিটিতে যাওয়ার সময় রাস্তায় আসিফের সঙ্গে দেখা হয়েছে আদ্রিতার। বড্ড তাড়াহুড়োয় রাস্তা পার হচ্ছিল, তখনই একটা দ্রুত গতির গাড়ি চলে আসে তার সামনে। ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায় সে। একা একা বাঁচে না, বরং আসিফ হাত ধরে টেনে রাস্তার সাইডে নিয়ে যায়। বড্ড ভয়ার্ত ছিল আসিফের মুখশ্রী। আদ্রিতাও ভয় পেয়েছিল, কিন্তু আসিফকে দেখে ভয় কেটে যায়। বলে, আপনি এখানে? আসিফ একটু হাসার চেষ্টা করে জবাব দেয়, ভার্সিটি যাচ্ছি, আমার সঙ্গে চলো। না না, আমি একাই যেতে পারবো। হ্যাঁ তুমি একাই যেতে পারবে, তবুও আমার সঙ্গে চলো, গাড়ি নিয়ে আসিনি, হেঁটেই যাব, চলো। আদ্রিতা মাথা নাড়িয়ে সায় জানায় এবং দুজন পাশাপাশি হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আসিফ জিজ্ঞেস করে, তারপর তোমার আবরারের কী খবর? আলহামদুলিল্লাহ ভালোই। কথা হয় তোমার সাথে? এই বাবা, কেন হবে না, প্রতিদিনই হয়। তোমায় রেখে গেল কেন? আমি তো আর সারা জীবন সুইজারল্যান্ডে থাকবো না, এখানেই থাকবো। উনি আসবে মাঝে মাঝে, এমনটাই তো কথা হয়েছিল আগে থেকে। আর উনি আমায় রেখে যায়নি, বরং আমি এখানে থাকার কথা বলেছি। আসিফ আর কিছু বলল না। মূলত আবরার এবং আদ্রিতার সম্পর্কে সবটাই জানে সে। আবরারের চলে যাওয়া, আদ্রিতার সঙ্গে কথা না হওয়া, সব ব্যাপারেই অবগত। তবুও আদ্রিতার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছিল। ও একবার বলতে পারত, হ্যাঁ আবরারের সঙ্গে আমার সম্পর্ক ঠিক নেই, আমাদের কথা হয় না অনেক দিন, আমি ভালো নেই। আসিফ খুশি হয়ে স্বপ্ন দেখত, আবারও আদ্রিতাকে পাওয়ার পাঁয়তারা আঁটত। সেই সুযোগটাই আদ্রিতা দিচ্ছে না। ভার্সিটির মাঠে পৌঁছে যায় ওরা। আসিফের ডিপার্টমেন্ট পশ্চিম পাশে আর আদ্রিতার পূর্ব পাশে। এখানেই দুজনের পথ চলা শেষ। এবার দুজনকে দুদিকে যেতে হবে।
মাঠের ওই প্রান্তে আদ্রিতার বন্ধুদের দেখা যাচ্ছে। আসিফে থেকে বিদায় নিয়ে তাদের দিকে পা বাড়াবে তখনই একটা লোক এসে দাঁড়ায় আদ্রিতার সামনে। হেসে বলে, আবরার চৌধুরীর পাখি আপনি? আসিফও দাঁড়িয়ে পড়ে, পেছন ফিরে তাকায় লোকটার মুখপানে। আদ্রিতা ভ্রু কুচকায়, কঠোর স্বরে জবাব দেয়, আমার নাম আদ্রিতা, পাখি নয়। ম্যাম, আমি বলছি। লোকটাকে থামিয়ে আদ্রিতা বলে, জাস্ট শ্যাট আপ। আমার রাস্তা আটকানোর সাহস হলো কীভাবে? নেক্সট টাইম যেন এমনটা না দেখি। বড় বড় পা ফেলে চলে যায় আদ্রিতা। লোকটা শুকনো ঢোক গেলে কলে থাকা আবরার তাসনিনকে বলে, স্যার, আপনার পাখি ডেঞ্জারাস। অফিসে এসেছে আবরার। সামনে 25 জন ক্লায়েন্ট। বিশাল মনিটরের স্ক্রিনে লাল রঙের একখানা গাউন দেখানো হচ্ছে। সেই গাউন তৈরির ব্যাপারে ক্লায়েন্টরা জানতে চাইছে, কিন্তু আবরার কলে ব্যস্ত। ইস্তিয়াক নামক একজন ক্লায়েন্ট বলে ওঠে, হোয়াট রং উইথ ইউ আবরা তাসনিন? আবরা তাকিয়ে থামিয়ে জবাব দেয়, সব কিছুর আগে আমার পাখির সেফটি প্রয়োজন। সে নিরাপদে ক্লাসরুমে পা রাখা না অবধি মিটিং ওয়েটিংয়ে থাকবে। যাদের ডিলটা চাই তারা থাকুন, যাদের চায় না তারা চলে যেতে পারেন। পুনরায় আর কেউ কিছু বলার সাহস করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা ক্লাসরুমে পা রাখতেই আবরার কথা বলা শুরু করে। ড্রেসের বিবরণ, কয়দিন লেগেছে তৈরি করতে এবং কতজন শ্রমিক তৈরি করেছে, সব কিছুর ডিটেলস বলতে থাকে। সিয়াম, আমান, আহাদ এবং ইভান একটা প্ল্যানিং করছে আবরার এবং আদ্রিতাকে পুনরায় এক করার পরিকল্পনা। জীবনে খারাপ সময় আসবে যাবে, কিন্তু খারাপ সময়ে প্রিয় মানুষগুলোকে দূরে রাখা যাবে না, বরং তাদের পাশে রেখে খারাপ সময়ের মোকাবিলা করা উচিত। কথাখানা আবরার বোঝে না। তার মতে প্রিয় মানুষগুলো শুধু ভালো সময়ে পাশে থাকবে, সাথে থাকবে। খারাপ সময়ে তাদের দূরে থাকাই শ্রেয়। সময়টা খারাপ যাচ্ছে আবরারের। 2টো শোরুম পুড়ে ছাই হয়ে গিয়েছে। থাইল্যান্ডে একটা শোরুম উদ্বোধন হওয়ার কথা ছিল, সেটাও আটকে গিয়েছে। অন্য কোম্পানিগুলো আবরার তাসনিনকে বাঁকা নজরে দেখছে, হেনস্থ করার চেষ্টায় আছে। এভাবে চলতে থাকলে আবরারের হার নিশ্চিত। কিন্তু আবরার তাসনিন হারতে শেখেনি, সে জিতবে। জেতার লড়াইয়ে অনবরত ফাইট করে যাচ্ছে। সিয়াম, আমান, আহাদ এবং ইভানকেও সাথে রাখছে না। লড়াইটা আবরারের একার, তাই সে একাই ফাইট করবে। সিয়ামের পরিকল্পনা শুনে আমান বলে, শালা, দারুণ একটা প্ল্যানিং করেছিস। এবার আবরার আব্বা কি করে আমিও দেখব। আহাদ বলে, ভাই, আমাদের শত্রুর অভাব নেই। আদ্রিতাকে এইসবের মধ্যে না টানলেই ভালো হতো। ইভান বলে, তুই চুপ থাক শালা, আমাদের প্ল্যানিংয়ে বাঁ হাত ঢোকাবি না। চলবে।